আপনি মনে করছেন যে এই সরকারকে আমরা সময় দেব, আলবৎ সরকারকে আমরা সময় দেব। কেউ কিন্তু বলেনি যে সরকারকে আমরা সময় দেব না। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে আপনি কতটা সময় দিবেন এবং সরকারের কর্মপরিধি কি, সরকারের কাজ কি, সরকারের কাজ কি যে এহকাল পর্যন্ত এটা লম্বা করে টেনে নিয়ে যাওয়া। তো বিএনপির উপর কিন্তু একটা সাংঘাতিক দমন পীড়ন চলেছে। কেন? যে বিএনপি এখানে মুক্তি চেয়েছে, মানুষের এই সমস্ত ভোটাধিকার বলেন, অর্থনৈতিক সম্মতা বলেন। এখন আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনারা একই কাজ করছেন আওয়ামী লীগের উপর। আমি কথা বলি, আমার কথার মধ্যে আপনি কথা বলেন না। এটা আমি কোট করলাম। এটা এখন আলী নওয়াজ মাহমুদ খোয়াম ভাই, যেটি হাজী আজমল হোসেন বাবলু বললেন যে 5 আগস্টের পরে যা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে যে আহ্বান জানানো হচ্ছে, তৃণমূলে সেই বার্তা পৌঁছাচ্ছে কিনা বা সেটি বিএনপি ধারণ করতে পারছে কিনা, আপনার কি মনে হয়? আপনি একজন তৃণমূলের নেতা হিসেবেই জানতে চাই আপনার কাছে। না, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের আজমল ভাই আর আজহার ভাই যা বললেন, আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে মানে ওনারা কি বলছেন। আজমল ভাই বললেন 2-3 বছর সময় দেওয়া উচিত, আমি যদি ভুল না করে থাকি। আর ভাই বললেন যে কি মানে আওয়ামী লীগ যে মানে 5 বছর 7 মাস, তার মানে 4 বছর, মানে 4.5 বছর এটা ওনাদের সময় দেওয়া হবে। এটা ওনার ইমোশন না, এটা ইমোশনের জায়গা থেকে বলছি। তো অ্যাকচুয়ালি বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল এবং বিএনপি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং বিএনপির যে আকাঙ্ক্ষা, সেটা গণমানুষের সঙ্গে আকাঙ্ক্ষার সঙ্গে কিন্তু সম্পূরক আকাঙ্ক্ষা। সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যে কারণে হতাশা, যে কারণে ক্ষোভ বিক্ষোভ, এই সবগুলো নিয়েই কিন্তু বিএনপিরই কথা। বিএনপিও কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত, আপনি জানেন। অন্যান্য রাজনৈতিক দলও হয়েছে, কিন্তু বিএনপি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেগম খালেদা জিয়াকে, আমাদের নেত্রী, তাকে জেলে রেখেছে একটা মিথ্যে মামলায়। আমাদের নেতা তারেক রহমানকে একটা মিথ্যে দণ্ড দিয়ে দেশান্তরী করা হয়েছে। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, তার নামে 100-র উপরে মামলা। সিনিয়র নেতাদের নামে 100, 150, 60, 70, 80 এরকম করে মামলা কিন্তু। এবং বিএনপির প্রচুর নেতা কর্মীকে জেল খাটতে হয়েছে, অনেক নেতা গুম হয়েছে, আপনারা জানেন, সব জানেন। তো বিএনপির উপর কিন্তু একটা সাংঘাতিক দমন পীড়ন চলেছে। কেন? যে বিএনপি এখানে মুক্তি চেয়েছে, মানুষের এই সমস্ত ভোটাধিকার বলেন, অর্থনৈতিক সম্মতা বলেন, এখানে সামাজিক স্থিতি বলেন, সব কিছু কিন্তু চেয়েছে। এখন আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনারা একই কাজ করছেন আওয়ামী লীগের উপর। আমি কথা বলি, আমার কথার মধ্যে আপনি কথা বলেন না। এটা আমি কোট করলাম। এখন আমরা ধরেন যে এই যে লড়াইটা আমরা করলাম, সেই লড়াইয়ের ভেতর দিয়ে কিন্তু বিএনপিও কিন্তু বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে, এটা আপনাকে মানতে হবে। যে জনগণের এই 18 কোটি মানুষের মধ্যে আপনি কালকে নির্বাচন দিলে কি হবে, আপনি এটা সহজেই অনুমান করতে পারেন যে কি বিএনপি কত মাত্রায় এখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তার মানে হচ্ছে যে আপনাকে এটা বুঝতে হবে যে বিএনপি কিন্তু এইখানে জনগণের বৃহত্তম অংশের কিন্তু প্রতিনিধিত্ব করে। এখন ভাই কেবলই যেটা বললেন যে পেছনে যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে বিএনপিরও তো একটা উপলব্ধি এসছে। এখানে আমরা যারা ক্ষমতায় ছিলাম, তৃতীয় বিশ্বের দেশগুলোতে, এটা আপনাকে মানতে হবে, এখানে বিশুদ্ধবাদিতায় ভুগলে হবে না যে সব কিছু একদম ফাইন চলবে, এটা মনে করলে হবে না। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপের দেশগুলো বলেন, ডেভেলপ কান্ট্রি যেগুলো, যেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে একেবারে মানে উচ্চ মাত্রায়, সে সমস্ত জায়গাতেও কিন্তু নানা ধরনের প্রবলেম কিন্তু থাকে। সুতরাং তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ছোট একটা দেশে এখানে যে প্রবলেম কিছু থাকবে না তা কিন্তু নয়, প্রবলেম কিছু ছিল। এখন এখান থেকেই কিন্তু অভিজ্ঞতা নিয়ে আমরা সামনের দিকে যেতে চাচ্ছি, যেটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন। এখন আপনি মনে করছেন যে এই সরকারকে আমরা সময় দেব, আলবৎ সরকারকে আমরা সময় দেব। এই সরকারকে আমরা সময় দিচ্ছি, আমাদের কোনো নেতা কেউ কিন্তু বলেনি যে সরকারকে আমরা সময় দেব না। এখন প্রশ্ন হচ্ছে যে সরকারকে আপনি কতটা সময় দিবেন
এবং সরকারের কর্মপরিধি কী, সরকারের কাজ কি, সরকারের কাজ কি যে এহকাল পর্যন্ত এটা লম্বা করে টেনে নিয়ে যাওয়া এই অজুহাতে ওই অজুহাতে নানা অজুহাতে, নাকি এই সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্যে সমস্ত মানুষের একটা মনস্তাত্ত্বিক যে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু এখানে এই সরকারকে বসিয়েছে এবং সেই সরকারের কিন্তু একটা কর্মপরিধি আছে। আপনি এটা মানবেন যে রাষ্ট্রটা কিন্তু একটা বিজ্ঞান, আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি, এবং রাষ্ট্রটাকে আপনি যেন কোনো প্রকারে কোনো আবেগ দিয়ে, কোনো রাগ দিয়ে, ক্ষোভ দিয়ে, বিক্ষোভ দিয়ে বিবেচনা করতে পারবেন না। এটাকে পরিচালনা করার জন্যে আমাদের পৃথিবীর সমস্ত গবেষকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করে করে বলেছেন এই হচ্ছে পদ্ধতি। সে পদ্ধতিটা কি, যে রাষ্ট্র চলবে এই পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে, সমাজতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে, স্বৈরাচারী পদ্ধতিতে চলতে পারে, রাজতান্ত্রিক পদ্ধতিতে চলতে পারে। এখন আপনি কোন পদ্ধতি নিয়েছেন? মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র চলবে। সেই গণতান্ত্রিক পদ্ধতি কি বলে হচ্ছে এটা যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল পার্টির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে, না হলে সেখানে আপনি যদি রাজতন্ত্র বলেন নিশ্চয়ই সেটা আপনি চাবেন না, আপনি স্বৈরাচারও চাবেন না, ফ্যাসিবাদ চাবেন না। আপনি এখানে আমরা বাস্তবতার কারণে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাও চাচ্ছি না, এখানে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাচ্ছি। সেখানে পলিটিক্যাল পার্টিকে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এইটা একেবারে বেসিক একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। সুতরাং এই যে যারা এখন দায়িত্ব নিয়েছেন তারা তো রাজনৈতিক দল না, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আসছেন। এখন অন্তর্বর্তীকালীন সময় বলতে আমরা কি বুঝি? অন্তর্বর্তীকালীন সময় হচ্ছে যে একটা মেয়াদের জন্যে তারা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের প্রকৃত জনপ্রতিনিধি যারা, মানুষের জনপ্রতিনিধি যারা ভোট দিয়ে মতামত দিয়ে একটা সরকার গঠন করবেন, সেই রকম একটা সরকারের কাছে ক্ষমতাটা দেয়া, এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা। এখন আপনার মতো আমার মতো লোক যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষাটা না বুঝি এবং এই সমস্ত বলি যে না আর 4 বছর দিয়ে দেই, বাকি সময় দিয়ে দেই, তাই না, এটা খুবই ভালো জিনিস হবে না। আমি একটা কথা বলি, উনি তো ভাই তো জাতীয় পার্টি করেন, এই যে আমাদের এই যে দৈন্যতা, এই দৈন্যতার পিছনে ওনাদের একটা সাংঘাতিক অবদান আছে। এবং আমি মনে করি যে আজকে এই যে ফ্যাসিজমের পিছনে ওনারা সবসময় লেগেছিলেন। হাসিনার যদি বিচার হয় তো জাতীয় পার্টিরও বিচার হতে হবে। করবেন, অসুবিধা কি? আমি বলি জাতীয় পার্টিরও বিচার হতে হবে, কারণ জাতীয় পার্টি এই ফ্যাসিজম টিকায় রাখার জন্য অহর্নিশি কিন্তু জাতীয় পার্টি কাজ করেছে, অহর্নিশি কাজ করেছে। সুতরাং আমি বলছি কি যে আপনি ফিরে আসেন একটা মৌলিক জায়গায়। সেই মৌলিক জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র দর্শন কি বলে? রাষ্ট্র দর্শন বলে হচ্ছে যে আপনি এখানে জনগণের প্রকৃত প্রতিনিধির কাছে আপনি ক্ষমতাটা দিয়ে দেবেন এবং রাষ্ট্র শাসন করবে জনগণের প্রকৃত প্রতিনিধি। আমরা যদি বলি যে জনগণই ক্ষমতার উৎস, আমরা বলি যে জনগণ হচ্ছে গণপ্রজাতন্ত্র, এটা গণপ্রজাতন্ত্র মানে মানুষের প্রজাতন্ত্র, তার মানে হচ্ছে আমার সংবিধানে বলছে বা আমার ভেরি কমন সেন্সে বলছে যে বেশিরভাগ মানুষ যাকে সমর্থন করবেন তিনি সরকার গঠন করবেন। এই ফান্ডামেন্টাল জায়গাটা যখন আপনি মানে ধাক্কা দেন, ওই জায়গাটা যখন আপনি ইনজুরি করে দেন, আহত করে দেন, তখন কিন্তু হোল সিস্টেমটা নড়বড়ে হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে টোটাল সিস্টেমটা নড়বড়ে হওয়ার জন্যে শেখ হাসিনা পার্লামেন্টকে ব্যবহার করেছেন প্রকৃত জনগণের প্রতিনিধি দিয়ে না, তারা কিন্তু রাতে ভোট করেছেন ওনাদের সাহায্যে, ওনারাও করেছেন, বাক্স ভোট দিয়ে ওনারা কিন্তু এনেছেন। এবং আমরা জানি, প্লিজ আমি কথা বলে নিই, এবং আমরা পার্লামেন্ট থেকে শুরু করে এই স্থানীয় সরকার বলেন, গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন পেশাজীবী সংগঠন, তাদের সমস্ত নির্বাচনটা কিন্তু নির্বাচনী ব্যবস্থার নাই, ওই ভোট দেওয়া, সিল মারা। সুতরাং ওই যে ফান্ডামেন্টাল জায়গা, মৌলিক বেসিক জায়গাটা যখন আপনি ধ্বংস করে দেন, তখন সমস্ত জায়গায় তার প্রভাব পড়ে। তার প্রভাব পড়ে অর্থনীতিতে, তার প্রভাব পড়ে সংস্কৃতিতে, তার প্রভাব পড়ে সমাজের সমস্ত জায়গায়। সেখানে এই যারা ফ্যাসিজম করে ক্ষমতায় থাকতে চায় তাদের তখন কম্প্রোমাইজ করতে হয় বেনজিরের সঙ্গে, কম্প্রোমাইজ করতে হয় এই সালমান এফ রহমানের সঙ্গে, এই কি বলে এস আলমের সঙ্গে, যারা হাজার হাজার কোটি টাকা, তার মন্ত্রীরা যখন দুর্নীতি করে তখন কথা বলে না,
এই যে দেখলাম এই যে কামাল সাহেব যে অর্থমন্ত্রী ছিলেন 25,000 কোটি টাকা উনি বললেন নিয়ে গেছেন। তো সুতরাং আপনাকে ফান্ডামেন্টাল জায়গায় চিন্তা করতে হবে, বেসিক জায়গাটা কি? বেসিক জায়গাটা হচ্ছে আমি জনগণের শাসন, এই মতাদর্শটাকে আমি বিশ্বাস করি কিনা। যদি আমি তা বিশ্বাস করি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জি। প্রধান কাজ হবে হচ্ছে যে জনগণের নির্বাচিত প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা দেয়া, খোয়েম ভাই। এবং সেটা দেওয়ার জন্য যতটুকু সংস্কার করা দরকার এবং যতটুকু সময় দরকার তারা নেবেন, সেটা তো বিএনপি না করছে না। খোয়েম ভাই, একটি বিষয় সেটি আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যেসব শিক্ষার্থীরা যুক্ত ছিলেন তারা একটি জাতীয় নাগরিক কমিটি করেছে 55 সদস্য বিশিষ্ট। এটিকে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে যেমন সরকারের, পাশাপাশি সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগের সাথেও তারা যুক্ত থাকবে। রাজনীতির নতুন ধারা সূচনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হলো কিনা? ডেফিনেটলি আপনার বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট চলছে। আমি একেবারে দ্বিধাহীনভাবেই বলতে পারি যে এখানে রাজনৈতিক পলিটিক্যাল সোসাইটি বলতে, ইনস্টিটিউশন বলতে আমরা যেটা বুঝি, সেখানে কিন্তু মারাত্মক অবক্ষয় হয়েছে। দ্যাটস ট্রু। আপনার আওয়ামী লীগ তার খুব বড় প্রমাণ। রাজনৈতিক আমাদের খুবই দুর্ভাগ্য যে বাংলাদেশের রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলগুলা, তাদের মধ্যে নীতি, নৈতিকতা, দেশপ্রেম, নিষ্ঠা, সততা, এইসব জিনিসের ঘাটতি আছে। সত্য। এটাকে আপনি একেবারে ওইভাবে ওই আগে যে কথা বলছিলাম যে একেবারে পরিপূর্ণভাবে আশাও করতে পারেন না আমাদের মতো দেশগুলোতে। একটা কিছু প্রবলেম নিয়েই কিন্তু থাকতে হবে এবং ধীরে ধীরে এটাকে আপনাকে একটা পরিশীলিত জায়গায়, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এরকম একটা সময় একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হলে তো সমস্যা নাই। যে কেউ, আপনি খেয়াল করেছেন যে ইতিমধ্যে গত 17 বছরে কিন্তু অনেকগুলো নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাই না? গত 17 বছরে কিন্তু ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু গঠিত হয়েছে, অনেকগুলা। এবং তারা বেশ এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছে, তাই না? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নতুন একটা রাজনৈতিক দল যদি সমস্ত জনগণকে উইন করতে পারে, তাদের কি বলে সমর্থন আদায় করতে পারে, তাদের মন জয় করতে পারে, তো ভালো। ডেমোক্রেসির এটা তো বিউটি, এটা হচ্ছে ডেমোক্রেসির বিউটি, যে যে কোনো লোক যে কোনো মত প্রকাশ করতে পারবে এবং সেই মত সে জনগণের মধ্যে প্রচার করতে পারবে। জনগণ হচ্ছে এখানে নির্ধারক শক্তি। জনগণ যদি মনে করে যে হ্যাঁ এরা খুব ভালো, তো ভালো, ভেরি গুড। ওইটাই কিন্তু ডেমোক্রেসির স্পিরিট, তাই না? তো সেই ক্ষেত্রে আজকে যেটা হয়েছে আমি সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা যদি জনগণকে উইন করতে পারে, জনগণের মন জয় করতে পারে, তাহলে ভালো করবেন। পৃথিবীতে বহু উদাহরণ আছে এরকম সময়ে নতুন রাজনৈতিক দল তৈরি হয়, তারাও ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করে। এখানে তো আমি যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমার দল যেহেতু ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সে কারণে এখানে দ্বিধা থাকবার কোনো কারণ নেই। নতুন যারা আজকে যেটা বললেন আপনি, শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা করেছে, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, তারা যদি ভালো করে তো ভালো, আমাদের শুভকামনা থাকবে। তবে খুবই দেখার বিষয় যে সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে নতুন ধারার রাজনীতি, কি যেন একটা ভাষা বললেন আপনি, নতুন ধারার রাজনীতির সূচনা হলো কি না। এখানে আমি বলতে পারবো না যে নতুন ধারার রাজনীতির সূচনা হলো বা এটা একটা খুব ফলদায়ক বা একটা বড় ধরনের কোনো কিছু করবে। এটা দেখার ব্যাপার, এটা অপেক্ষা করার ব্যাপার এবং দেখার ব্যাপার যে এরা কত দূরে কী করতে পারে। মূল বিষয়টা হচ্ছে দেশটা আমাদের এবং এই দেশটা অনেক রক্তের ভেতর দিয়ে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। সুতরাং এই দেশটার আমরা মঙ্গল চাই। সে মঙ্গল যদি আপনি করতে পারেন তো খুব ভালো, উনি যদি করতে পারেন তো ভালো। তো সুতরাং মঙ্গল হলো কি হলো না, এটা ভালো হলো কি হলো না, এটা জাজমেন্টের দায়িত্ব হচ্ছে পিপলের, জনগণই বিচার করবে। সুতরাং জনগণ বিচার করবে যে কোনটা ভালো কোনটা মন্দ।
এবং সেই বিচার করার প্রক্রিয়াটা কি, সেই বিচার করার প্রক্রিয়া তো কেউ একটা দরজার উপর লিখে আসবে না যে তুমি বড় ভালো, তা তো না। সেই বিচার করার প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে এখানে নির্বাচন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। এখন তত্ত্বাবধায়ক এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা হচ্ছে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল ইলেকশন করার জন্যে এখানে যে পরিবেশটা তৈরি করা দরকার সেই পরিবেশটা তৈরি করা হচ্ছে ওনাদের কাজ। আমি বারবার কিন্তু বলি যে কার কর্মসীমা কত দূর, এটা কিন্তু আমরা যদি ভুলে যাই যে আমার কর্মসীমা কোনটা। পুলিশের কর্মসীমা যেমন আইন শৃঙ্খলা, তাই না, এই ডিসির কর্মসীমা আলাদা, সামরিক বাহিনীর কর্মসীমা আলাদা, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কর্মসীমা কার সেটাও কিন্তু নির্ধারিত। সুতরাং আমি যখনই কর্মসীমার বাইরে যাব তখন কিন্তু আমাকে এরকম একটা আলোচনা শেষ করতে চাই একটু সেটা কিন্তু আমি যখন আমার কর্মসীমার বাইরে যাব তখন কিন্তু এরকম পরিণতির জন্য আমারও প্রস্তুত থাকতে হবে। আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কর্মসীমা বুঝবেন এবং তারা একটা অবাধ, সুষ্ঠু, ক্রেডিবল ইলেকশনের জন্য যত দ্রুত সম্ভব দিয়ে এই দেশ এবং জাতিকে প্রকৃত জনপ্রতিনিধির হাতে জনগণের শাসন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটা আমার আশাবাদ। আলী নওয়াজ মাহমুদ খোয়াম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।